ওকে যখন বুকে নিলাম কেমন জানি আপন আপন মনে হচ্ছিল। অনেককে সবকিছু বলে দেওয়া উচিত। হ্যাঁ, বাচ্চাটা তার আসল মা বাবার কোলে উঠতে পারছে না। এই বাচ্চাটার জন্য অনেক আর মেঘলা আলাদা হয়ে গেছে। মনে করো তোমার আর মেঘলার যে সন্তান মারা গেছে, সে যদি সত্যি সত্যি মারা না যায়, যদি ভুলেও কখনো জানতে পারে ওর সন্তান আপনার কাছে, তাহলে ও কাউকে ছাড়বে না। তোরা তো ভিক্ষা করতে আসছিস, টাকা না দিলে এখান থেকে যাবি। কোনো কথা নেই, বের হন। আমরা বাটপার না, তুমি মাইয়াটা ভালো না। সেই কখন থেকে আমাদের লোকে খারাপ ব্যবহার করতেছো। কি বললি? আমার সাথে বেয়াদবি করলি? বের হ এখান থেকে, বের হ। আম্মা, আম্মা তুমি ঠিক আছো? আম্মা, ও মা তুই আইসোস? সেই কখন থেকে এই মাইয়াটা আমাদের লোকে খারাপ ব্যবহার করতেছে। এমনকি ফকির মনে করে আমাকে ভিক্ষা উঠিছে। নেন। বেয়াদব মেয়ে, তোমার এত বড় সাহস, তুমি আমার আব্বা আম্মার গায়ে হাত তুলো। আসলে কোথা থেকে ভিক্ষুক এসে? ফকির, তোর বাবা মা সমতুল্য, কিভাবে তুই হাত তুলস গায়ে? বাপ মা শিক্ষা দেয় না কিছু তোরে? সরি ম্যাডাম, ওদেরকে দেখে তো মনে হচ্ছে যেন কেমন লাগছিল, সেজন্যই আমি আসলে এমনটা করেছি। তোর আর চাকরি করতে হবে না, বেরো যা আমার অফিস থেকে, তুই বেরিয়ে যা। না না, সরি সরি ম্যাম, আমাকে চাকরি থেকে বের করবেন না, এইবারের মতো আমাকে মাফ করে দেন প্লিজ ম্যাম। আমার অফিসের রুলস হলো চাকরি করার জন্য ভালো ব্যবহার দরকার। আগে ভালো ব্যবহার শিখবি, তারপর চাকরি করতে আসবি। যা। সিকিউরিটি, সিকিউরিটি, ওনারা বাইর করে দেন। না 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 ম্যাম, লাস্ট টাইম এমন আর কখনোই হবে না প্লিজ ম্যাম। ম্যাম আমার কথাটা আম্মা, আব্বা, তোমরা আমারে মাফ করে দাও। আমি না সত্যি বুঝতে পারি নাই আমার অফিসে আসার পরে এরকম একটা অবস্থা তোমরা দেখা লাগবে। না রে মা, আমাকে তো চিনতে পারে নাই, মাপ তো আর কি আছে। হ্যাঁ, তারপরও সব দোষ আমারই। আচ্ছা ঠিক আছে, চলো আমরা কিছু ভাবুনি, আসো। তুমি এখানে আর আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। তুমি এখানে কেন? তার আগে বলো তোমার ফোনে কি হয়েছে? তোমাকে কলে পাচ্ছি না, কালকে একটু কথা হলো তাও তুমি ঠিকভাবে কিছুই বলোনি। কি হয়েছে তোমার? কিছুই হয়নি। অনেকের জন্য খারাপ লাগছে, মেঘলা ওকে ক্ষমা করছে না দেখে সবকিছু ছেড়ে ও বস্তিতে পড়ে আছে। আবার দেখো আমার কাছেও ফিরে আসছে না। তো এটা নিয়ে রাগ করার কি আছে? তো কান্না করার কি আছে? হ্যাঁ, তুমি তো জেনে শুনে আগুনে ঝাঁপ দিয়েছিলে, তাই না? ও সরি, আমরা তো কেউ আগে থেকে জানতাম না যে অনেক আগে একটা বিয়ে করেছে। আমি এখন কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। না পারছি ওকে ছাড়তে, না পারছি আগলে রাখতে। এই দুটোর মাঝখানে না আমি একদম পুরো ছাই হয়ে যাচ্ছি। একটা কথা বলবো? বলো। আমি জানি না আসলে তুমি কথাটা বললে কিভাবে নিবে। বৃষ্টি, তুমি অনেককে ছেড়ে দাও, ডিভোর্স দিয়ে দাও। এভাবে বাঁচা যায় না, এই বাস্তবতা অনেক কঠিন, তুমি বুঝতেছো না। এই অনিক, তোমার কি মনে হয় অনেক তোমাকে ভালোবাসে? না, অনেক তোমাকে ইউজ করছে। আর যে মানুষটা তোমাকে ভালোই বাসে না, তার দুয়ারে ভালোবাসার ভিখারি না হয়ে বরং যে তোমাকে ভালোবাসে তার হাতটা ধরে কাছে টেনে নাও, অনেক ভালো থাকবে, অনেক সুখে থাকবে। আমি জানি সাব্বির তুমি কি বলতে চাও। তুমি যে আমাকে মন থেকে পাগলের মতো ভালোবাসো এটা আমি জানি, কিন্তু সাব্বির আমি যদি তোমাকে ভালোই বাসতে পারতাম তাহলে অনেক আগেই তোমাকে বিয়ে করতাম। আমি শুধুমাত্র অনেককে ভালোবাসি, আর আমার মৃত্যুর আগ পর্যন্ত
আমি শুধুমাত্র ওকেই ভালোবেসে যাব। ঠিক আছে, আমি না হয় তোমার জীবনের ওই রেল লাইনের দুটি সমান্তরাল রেখার মতো হয়ে থাকবে, যারা এই শহর থেকে চলে যায় কিন্তু কখনো এক হতে পারে না, কখনো কেউ কাউকে স্পর্শ করতে পারে না। তোমার কথা আমার সবসময় মনে থাকবে। এটাই আমার বরং পাওয়া। আচ্ছা, আমি গেলাম, আবার যেতে হবে, এখন না গেলে সমস্যা হবে। শোনো, অনেকের সঙ্গে যদি তোমার দেখা হয় আমার কথা বলো। ঠিক আছে। ভাগ্যবনে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলা না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না। তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত রোজ। সুখে থেকো, ভালো থেকো গরি, ঘরের রাজপুত্রে। সুখে থেকো, ভালো থেকো গরি, ঘরের রাজপুত্রে। শালিমা বিলগার্সের সকল সদস্যরা হয়েছে আমার পরিবারের মতো। আর যেহেতু আজকে একটা পারিবারিক অনুষ্ঠান, আমার আব্বা আম্মার বিবাহ বার্ষিকী, তাই আপনাকে সবাইরে আমি ডাকাইছি। আপনারা আসছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনাদের কাছে সত্যি কথা লুকামো না, জন্মের পর থেকে কখনো দেখি নাই আব্বা আম্মা বিবাহ বার্ষিকী পালন করছে। আমরা গরিব ছিলাম, গরিব মানুষের আর বিবাহ বার্ষিকী কি। সেই জন্য আল্লাহ যেহেতু আমার এখন তৌফিক দান করছে, তাই এখন থেকে চেষ্টা করবো প্রতি বছর আমার আব্বা আম্মার এই বিবাহ বার্ষিকীটা পালন করার। আপনারা সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। চলেন এবার সবাই মিলে আমরা কেকটা কাটি। চলেন আমরা সবাই করতালা দিয়ে ম্যাডামের বাবা মাকে অভিনন্দন জানাই। প্লিজ ম্যাডাম। আব্বা, আম্মা, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ দাঁড়া। আরে অনিক সাহেব, আরে আসেন আসেন, আমাদের সাথে জয়েন করেন। আজকে আমার ম্যাডামের বাবা মার বিবাহ বার্ষিকী। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ ম্যানেজার আঙ্কেল। ম্যাডাম। আপনারা তো আমি কইছিলাম এটা একটা পারিবারিক অনুষ্ঠান। শালিমা বিলগার্সের প্রত্যেকটা সদস্য আমার পরিবার। আমার আব্বা আম্মার এত বড় একটা দিনে আপনি বাইরের মানুষে কেমনে আমন্ত্রণ করলেন, একটা বড় জিজ্ঞেসও করলেন না? ম্যাডাম, আজকের দিনটা আমরা রাগারাগি না করি, আর আজকের আনন্দের দিনে আমরা ওই বিষয়টা নিয়ে আলোচনা না করি, সেটাই বোধহয় ভালো হয়। আমি তোমার পরিবার না, তাই না? অথচ একটা সময় ছিল যখন আমিই ছিলাম তোমার সবচেয়ে আপন মানুষ। তুমি সবার সামনে আমাকে অপমান করলে বাইরের মানুষ বলে, আর আমি তোমার জন্য যত্ন করে নিজে হাতে রান্না করে নিয়ে এসেছি। তোমার পছন্দের খাবার ডিম ভুনা, তোমাকে আমার পরিবার মনে করে। আর তুমি সবার সামনে বললে আমি তোমার পরিবার না। আমি জানি আমি ভুল করেছি, সেটার মাসুল তো আমি দিচ্ছি। তোমার পিছে পিছে আসতেছি। আমি এতটাই খারাপ হয়ে গেছি, আমাকে ক্ষমা করা যাচ্ছে না। মেঘলা, আমি কখনোই তোমার কাছে এটা আশা করিনি। বাবা, তুমি কিছু মনে করো না। মারে রাগারাগি করিস না। হ্যাঁ, আরে ও তো আমাকে আপনই ছিল, তারপরে ভুল করছে, ভুলের জন্য তো ক্ষমাও চাইছে। থাক, আজকের দিনটা অন্তত থাক। বাবা আসো, কেক খাও, আসো আসো। আব্বা, কারে কেক খাওয়াইতেছ তুমি? ওরে আব্বা, তুমি কি সব ভুলে গেছো? তুমি ভুলে যাইতে পারো, আমি কিচ্ছু ভুলিনি। আমি ওরে ক্ষমা করব না।
আজকে এত বড় একটা অনুষ্ঠান, আমি কত আশা কইরা সব আয়োজন করছি, চাইছিলাম তোমগো নিয়ে ধুমধাম করে অনুষ্ঠানটা পালন করুন। তোমকে আমার ভাল লাগে না না? অরে কেক খাওয়াইতো মন চায়, অরে কেক খাওয়াইব তো খাওয়া, তোমরা অরে কেক খাও, আমি চলে যেতেছি, খাওয়া। তোমার এখান থেকে যেতে হবে। এটা তো তোমার পরিবার, আমি তো বাইরের মানুষ। এখানে এসে আমি বিরক্ত করলাম। তোমার জন্য খুব যত্ন সহকারে তোমার পছন্দের খাবারটা রান্না করে নিয়ে এসেছিলাম। যদি ইচ্ছে হয় খেয়ে নিও। নীলা, আমাদের তো বিয়ের দিন একদম সামনে চলে আসছে, কিন্তু আমরা তো এখনো বিয়ের কোনো প্ল্যানিংই করলাম না। তুমি ঠিক বলছো। আমার বিয়েতে ভেবেছিলাম একটু ধুমধাম করে আয়োজন করব, মনটাই টানছে না। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, আমি আছি না, বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট আমি করবো। সব অ্যারেঞ্জমেন্ট আপনি করবেন মানে? সব অ্যারেঞ্জমেন্ট করবেন? যখন দুঃখে পড়ছিলা তখন আমার মেয়ের হাত ধরে তো নদী পার হয়েছিল, মনে আছে? যখন বিপদ পার হয়ে গেছে মাঝিকার শালা হয়েছে, তাই? আপনারা কারা? এসব কথা কাকে বলছে? তোমার পাশে যে দাঁড়ায় আছে এই টাউটারে বলতেছি, এই রাতুলে বলতেছি। এই রাতুলের কথা ছিল আমার মেয়ের এসে বিয়ে করবে, সেটা সে না করে আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিয়েছে। এই আপনি চিল্লাচ্ছেন কেন? আপনাদেরকে না আমি বলছি যে আপনারা আবার কখনো আর চোখের সামনে আসবেন না। কেন আসবো না? তুমি আমাকে লগে এত বড় একটা বেইমানি করতে পারলা? আর তোমার কথা মতো আমাকে আত্মীয় অনেক অনেকের সাথে বেইমানি করছি, আর সেই তুমি আমাকে রাস্তা ছেড়ে মারলা। শুনেন, আপনাদের কপাল ভালো যে আমি আপনাদেরকে পুলিশে দেয় নাই। যারা নিজের আত্মীয়র সাথে বেইমানি করতে পারে তারা আমার সাথে বেইমানি করবে না, তার কোনো গ্যারান্টি আছে? রাতুল, তুমি নাকি এই মেয়েকে বিয়ে করতে যাচ্ছ? হ্যাঁ। তাহলে সেদিন যে আমাকে নিয়ে বস্তিতে গিয়েছিলে, আমাকে কথা দিয়েছিলে অনেকের নামে মিথ্যা অপবাদ ছড়ালেন তুমি আমাকে বিয়ে করবে, তাহলে এখন এই মেয়ে? রাতুল, তুমি এই মেয়েকে নিয়ে সেদিন বস্তিতে গিয়েছিলে? কি বলে এসব? আরে বুঝো না, আমি তো অনেককে ফাঁসানোর জন্য ওকে ব্যবহার করেছিলাম, ও তো একটা নষ্ট মেয়ে। এই আপনারা তো আচ্ছা নিমো খারাম। অনেক যখন আপনাদেরকে বাসার থেকে বের করে দিয়েছিল তখন আমি রাতুল রাজ আপনাদেরকে আশ্রয় দিয়েছিলাম, ভুলে গেছে? আমি অত কথা জানি না, তুমি আমার মেয়েকে বিয়ে করবে কিনা সেটা বলো। প্রশ্নই আসে না। দেখো রাতুল, আমার কথাটা শোনো। সবাই জানে যে আমার মেয়েকে তুমি বিয়ে করতে যাচ্ছ। এখন যদি তুমি আমার মেয়েকে বিয়ে না করে অন্য আরেকটা মেয়েকে বিয়ে করো, সমাজে আমি মুখ কি করে দেখাবো? তুমি আমার মেয়েটার জীবন এইভাবে নষ্ট করে দিতে পারো না। আমার মেয়েটার জীবন নষ্ট তো করছোই, কদিন পর তো এই মেয়েটার জীবনও তুমি নষ্ট করবা। আমাকে নিয়ে আপনাদের ভাবতে হবে না, আপনারা এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবেন, না হলে না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। না, যাবো না। আমার মেয়ের সাথে তোমার বিয়ে হইব, তারপর আমরা এখান থেকে যাবো। তুমি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে? হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনারা আসলে ভালো কথার মানুষ না, আপনাদেরকে কাজের প্রমাণ দিতে হবে। তুমি ওরে এই জায়গা থেকে যাইতে কও, নাহলে তুমি আমার মরা মুখটা পাবা। আমি ওর সাথে আর কোনো কথা বলতে চাইতেছি না, তুমি আরে সুন্দর করে বুঝে বিদায় করে দাও। তুমি আমার স্পর্শ করার অধিকার ওই দিনই হারাইছো যেদিন আমার সন্তানের তুমি অস্বীকার করছো। অনেক
কি হয়েছে তোমার? তুমি এরকম পাগল মতো হাঁটছো কেন? আর একটু হলে তো গায়ে নিচে পড়তে তুমি। আমার না আসলে মারা যাওয়া উচিত। জীবনটা কেমন জানি, জীবন তো লাশ হয়ে গেছে। এর চেয়ে তো রাস্তার মাঝপথে শেষ হয়ে যাওয়াই ভালো। বেঁচে থাকার এই আজাব থেকে অন্তত মুক্তি পেতাম। অনেক, তুমি এসব কি বলছো? হ্যাঁ, তুমি একটা ছেলে মানুষ, তুমি এভাবে ভেঙে পড়লে হবে? হ্যাঁ হ্যাঁ, তুমি একটা ভুল করছো। তুমি মেঘলার কাছে কি মাপ চেয়ে নাও, তাহলে তো সে তোমাকে মাফ করে দেয়। মাফ করে দিলেই কি আর আমাদের সন্তান ফিরে আসবে? ফিরে আসবেন? মেঘলার চোখে ঘৃণা মুছে যাবে? মেঘলা এখন আর আমাকে মানুষ মনে করে না। ও এখন যেটা মনে করে জন্তু জানো। ও যখন আমাকে দেখে তখন আমাদের সন্তানের কথা ওর মনে পড়ে। অনেক, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু তোমার কি এখনো বিশ্বাস হয় না যে মেঘলা তোমাকে ভালোবাসে? অনেক, আমি বলছি মেঘলা সত্যি তোমাকে অনেক ভালোবাসে, সত্যি। ভালোবাসা কি আর আছে? এখন যেটা আছে সেটা অভিমান আর অভিযোগ। আমি যখন মেঘলার সামনে যাই ও আমাকে আমাদের সন্তানের খুনি মনে করে। এমন একটা জায়গায় কখনো কি প্রেম ফিরে আসে? অনেক, তাই বলে তুমি এভাবে বস্তিতে পড়ে থাকবে? হ্যাঁ, এটা কি কোনো সমাধান হতে পারে? আর তুমি নিজের কি একটা অবস্থা করে ফেলছো। হ্যাঁ বলো। সমাধান তো এখন আর আমার হাতে নেই। আমার জীবনের সকল চাবিকাঠি, সব কিছু রাতুল চুরি করে নিয়ে নিয়েছে। এখন আর কিছুই নেই আমার। এখন শুধু অপরাধের ভারটাই বয়ে বেড়াচ্ছে। জানো সাব্বির, আমি যখন আয়নার দিকে তাকাই তখন না আমি আমাকে চিনতে পারি না। বারবার শুধু মনে হয় অনেক অনেক আগেই মারা গেছে। এখন শুধু জীবনটা লাশটা বয়ে বেড়াচ্ছে। দেখো অনেক, এসব পাগলামি ছাড়ো, চলো আমার সাথে চলো, আমি তোমাকে দিয়ে আসি। চলো। না, আমি একা থাকতে চাই। আমার নিজের সাথে নিজের লড়াইটা এখনো শেষ হয়নি। তুমি যাও। ম্যাডাম, উনি আসছেন। আপনি যান। ঠিক আছে। সাব্বির দেখি, তা কি মতলবে আমার এখানে? কেমনে সাহায্য করতে পারি শুনি? আমি এখানে কোনো সাহায্য নিতে আসিনি, আমি অনেকের বিষয়ে কিছু কথা বলতে আসছি। আমি তোমার আগেই বলছি, আমি অনেকের ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। কেন শুনতে চান না? আপনার শুনতে হবে। সাব্বির, তুমি মনে হয় জানো না কিছু, নাকি নতুন করে আবার সবকিছু শুনতে চাও? তোমার সামনেই সব ঘটনা ঘটছে। তুমি কি জানো না, দিনের পর দিন অনেক আমার অপমান করছে, আমার সন্তানটারে স্বীকৃতি দেয় নাই। আমার সন্তানটা মৃত্যুর পিছনে শুধুমাত্র ওই দেয়, আমার জীবনটা ছারখার করে ফেলাইছে। তারপর আবার জিজ্ঞেস করতেছো কেন ওর কথা শুনতে চাই না আমি? হ্যাঁ আমি জানি, আমি সব কিছুই জানি, কিন্তু আপনি একটা বার চিন্তা করেন তো, একটু অনেকের জায়গায় এসে চিন্তা করেন না। একটা ছেলে যখন ডাক্তারের কাছে গিয়ে ডিএনএ টেস্ট করে দেখবে তার স্ত্রীর যে সন্তান সেটা তার না, তখন তার মানসিক অবস্থাটা কেমন হতে পারে একটু চিন্তা করে দেখেন না। পৃথিবীর কোন ছেলেটা তার ওয়াইফকে অস্বীকার করবে না? এই যে আমি হলে কি করতাম? আমি অস্বীকার করতাম না? না, অস্বীকার করতাম না। কেন করতাম না জানো? কারণ তুমি বিশ্বাস করতা। অনেকের বিশ্বাস করানোর দরকার আছিল যে আমি অনেকের পাগলের মতো ভালোবাসি। আমি এত খারাপ মাইয়া না যে অনেকের ছাড়া অন্য কোথাও যাবো। অবিশ্বাস? আর অনেকে আপনাকে অনেক বিশ্বাস করত, কিন্তু ঝামেলাটা তো করছে ওই রাতুল। রাতুল যদি টাকা দিয়ে রিপোর্ট চেঞ্জ না করতো তাহলে আপনাদের দুজনের এই পরিণতি হতো না। আরে রাতুল রিপোর্ট চেঞ্জ করে ফেলাইছে, এই জন্য সবকিছু হয়েছে। কেন অনেক পারতো না? দুনিয়াতে কি সব ডাক্তার মরে গেছে? অনেক পারতো না অন্য জায়গায় টেস্ট করাইতে? করায় নাই। অনেক আমারে অবিশ্বাস করছে। আপনি সে বারবার একই বিষয় নিয়ে তর্ক করছেন। শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, আপনাদের সন্তানের মৃত্যুর জন্য আপনি আর অনেক দুজনই দায়ী। মানে আপনি সাবধান হননি। আপনার গর্ভের সন্তান ছিল, আপনার উচিত ছিল তখন আপনার এই বাড়িতে চলে আসা, কিন্তু আপনি আসেননি।
আপনি অবহেলা করছেন। আপনার এই অবহেলার কারণে আপনার সন্তান রাস্তায় অ্যাম্বুলেন্স হয়ে মারা গেছে। আসলে অনেক আপনাকে অনেক ভালোবাসে বলে সেই বস্তিতে গিয়ে পড়ে আছে। আরে বৃষ্টি তাকে বারবার নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু সে যাচ্ছে না। কেন যাচ্ছে না? আপনার জন্য। আর সেই আপনি তাকে বারবার দূরে ঠেলে দিচ্ছেন। কেন? আমি কি নিষেধ করছি? না, আমি এখন পথের কাটা হইয়া দাঁড়াইছি। অনেক কেন জানা বৃষ্টির কাছে যা, আমি তো বাধা দিতেছি না। আর অনেক যদি যেত তাহলে সে অনেক আগে চলে যেত, কারণ সে আপনাকে ভালোবাসে। ও, আপনাকে তো বলা হয়নি, আজকে আমি অনেকে যে অবস্থা দেখছি, আমার মনে হয় না বেচারা আর বেশি দিন বাঁচবে। কি? কেন? অনেকের আবার কি হয়েছে? অনেক রাস্তায় পাগলের মতো হাঁটছে, তার চোখ দিয়ে পানি পড়ছে। আমার এত যে মায়া লাগলো, আমার তো বন্ধু, তাই না? বেচারা আপনার জন্য তার নিজের জীবনটাই হারাতে বসছে। মারে, অনেকটা তুই মাফ করে দে। মারে, একটু চিন্তা করে দেখ। জানি অনেক ভুল করছে, কিন্তু আমরাও তো ভুল করছি, তাই না? আমার মনে হলো আপনাকে কথাগুলো বলা দরকার, তাই আমি বলতে আসছি। দেখুন, এখন চুপ করে বসে থাকার সময় না। এসব রাগ অভিমান সবকিছু ভুলে কাছে যাওয়ার সময়। দেখুন, বাকিটা আপনার ইচ্ছে। তুমি এখানে কেন আবার আসছো? তোমাকে কেন বলছি এই বস্তিতে আর কখনো আসবে না? কেন আসবো না? তুমি আমার হাজবেন্ড, তোমার উপর আমার অধিকার আছে। আমি এখানে বারবার আসবো। কেন বুঝতে পারছো না? আমার এই জীবনটা এখন অন্যরকম হয়ে গেছে। এই জীবনে আমি কোনোভাবেই তোমাকে জড়াতে চাই না। চাও না মানে? আমি কই যাব? আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। একটা কথা বলবো? বলো। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও।